হ্যালো টু এভরিওয়ান। আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ আর বিভিন্ন কেসগুলো। এখন আমরা একটা অন্য টপিক পড়ব, যে মোশন অফ এ বোট অন এ রিভার, নদীতে নৌকার গতি। ধরো একটা নদীর প্রস্থ ধরা হলো এল, আমি ডায়াগ্রামটা পরের পেজে দেখাচ্ছি, এবং স্রোত ছাড়া জলে সেই নৌকার বেগ হচ্ছে ভি। তা নদীর যদি কোনো স্রোত না থাকে আর নৌকাটা যদি সরাসরি আড়াআড়িভাবে মানে প্রস্থ বরাবর যেতে চায়, তখন কত সময় লাগবে? না, আমরা ক্লাস 7 থেকেই পড়ে আসছি যে সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, তাহলে টি সমান হবে এল বাই ভি। এইবারে যদি নদীর লম্বালম্বী দিকে, মানে যাকে আমরা বলছি লেন্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগ যদি ইউ হয়, আর একই সঙ্গে এই নৌকোর যে বেগটা, তাহলে ভি আর ইউ এই দুটো বেগই থাকছে। তাহলে আমি ডায়াগ্রামটা দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। নদীর এক প্রান্ত আরেক প্রান্ত, এটা হচ্ছে নদীর প্রস্থ আর এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। এইবারে তাহলে আমাদের যখন নদীকে এরকম কোনাকুনি, তোমরা ভাবতে পারো স্যার কোনাকুনি কেন বলছেন? না, এই দিক বরাবর ইউ গতিবেগ রয়েছে অলরেডি, আর এই বরাবর এই গতিবেগ নিয়ে যাচ্ছি, কিন্তু এই দুজনের আপেক্ষিক বেগটা কি হবে? এর মধ্যবর্তী কোনো জায়গা। তার মানে আলটিমেটলি যেতে হচ্ছে কিভাবে? না, যেতে হচ্ছে এই বরাবর, লব্ধি বরাবর। যতই চাইলে এই বরাবর যাওয়া যাবে না। যাওয়া যাবে যদি স্রোত না থাকে। ক্যালকুলেশনটা কেমন হবে দেখতেই পাচ্ছ, লম্ব বিভাজনের মতো। তার মানে কি হবে? W = √v² + u² কিংবা √e² + v²। যেটা মনে করে দেখো, গতিশীল ব্যক্তির সাপেক্ষে দৃষ্টির আপেক্ষিক বেগ ক্যালকুলেশনে যেটা আমরা করেছিলাম, এটাও করেছিলাম মনে করে দেখো। কেউ আলফা ধরছে, কেউ থিটা ধরছে, কোনো ব্যাপার নয়। তাহলে এখান থেকে ট্যান আলফা কত হবে? না, লম্ব বাই ভূমি, তাহলে ইউ বাই ভি। দেখতে পাচ্ছ, কারণ এটা ইউ হলে এটাও তো ইউ হবে, এটা ভি হলে এটাও তো ভি হবে। এবারে জিজ্ঞেস করা হলো মিনিমাম কিংবা ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে গেলে কি করতে হবে। না, এর জন্য আমাদের এই পরের ডায়াগ্রামটা ক্লিয়ার করে নিতে হবে। তো পরের টাইমটা ক্লিয়ার করার আগে একটা কথা বলি, মিনিমাম দূরত্ব মানে কত হবে? তাহলে আমাকে সোজা যেতে হবে, তার মানে এরকম কিছুটা। কিন্তু স্রোত তো রয়েছে, সোজা যাওয়া সহজ তো হবে না। কিভাবে করব? না, আমরা এ থেকে বি যেতে চাইছি, তো কিভাবে নৌকাটাকে চালনা করব? তাহলে লক্ষ্য করে দেখো, যখন আমি এ থেকে বি যেতে চাইছি, এটা তো 90 ডিগ্রি, আর এই বরাবর ভি যদি হয়, তাহলে যদি এই বরাবর আমি চালনা করি নৌকাটাকে, তাহলে কোনটা কত হচ্ছে? ইউ আর ভি এর মধ্যে 90 + থিটা, তাই দেখো 90 + থিটা। নৌকার যে বেগ ভি, সেটা একটা ভেক্টর রাশি। থিটা যদি এটা কোণ হয়, তাহলে ওদের দুটো উপাংশে বিভাজন করতে পারি। তোমরা পড়িয়েছিলাম তোমাদের লম্ব উপাংশ, মনে করে দেখো, একটা হরাইজন্টাল অনুভূমি বরাবর, একটা আমাদের ভার্টিক্যাল কিংবা উলম্ব বরাবর। তাহলে ভি সাইন থিটা, ভি কস থিটা হয়ে গেল। তাহলে ভেবে দেখো, ইউ যদি ভি সাইন থিটার সমান হয়ে যায়, দেখো দুটো বিপরীত দিকে তীর চিহ্ন রয়েছে, তার মানে কি ইউ অলওয়েজ ভি সাইন থিটার ওপর, মানে অপোজিট, বিপরীত। তার মানে কি ভি সাইন থিটার কাজ হচ্ছে স্রোতের বিরুদ্ধে ক্রিয়া করা। আর প্রতিমিত সম্পূর্ণ হতে গেলে, ব্যালেন্স হতে গেলে দুটোকে সমান হতে হবে। সমান হলে শর্ত কি হচ্ছে? থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি। তাহলে এই থিটার মানটা আমাকে এই অ্যাঙ্গেলে রাখতে হবে। নেক্সট কি? আড়াআড়ি বরাবর, মানে যে বরাবর সোজা যেতে চাইছে, সেই বরাবর ভি এর উপাংশ কত? না, ভি কস থিটা। তাহলে টি সমান আমরা কি করেছিলাম? এল বাই ভি করেছিলাম। তাহলে এখন কি করতে পারি? এল বাই ভি, ভি এর জায়গায় কি লিখবো? এল বাই ভি কস থিটা লিখবো। টি ড্যাশ কেন লিখলাম? না, এই টি আর এই টি নাহলে একই মনে হয়ে যাবে। তাহলে মিনিমাম টাইমে যদি নদী পেরোতে হয়, মাথায় রাখো টি ড্যাশকে মিনিমাম হতে হবে। তার মানে এই ভগ্নাংশের, কোনো ভগ্নাংশের হরের মান বেশি হলে তখনই তো টি ড্যাশটা মিনিমাম হবে। তাহলে কস থিটার মানকে, কারণ ভি তো থাকছেই, এল তো থাকছেই, তাহলে কস থিটা সর্বোচ্চ মান। তাহলে কস থিটা সর্বোচ্চ মান আমরা জানি যে মিনিমাম -1, ম্যাক্সিমাম +1। তাহলে +1 বসালাম। +1 কখন হয়? না, থিটা যখন 0 হয়। তার মানে স্রোতের বেগ যাই হোক না কেন, নৌকাকে কিংবা নৌকাটাকে কি করতে হবে? আড়াআড়ি ভাবেই চালনা করতে হবে, তাহলেই কিন্তু সে কম সময়ে যেতে পারবে। কিন্তু স্রোতের জন্য সেটা আড়াআড়ি হতে পারে না, সেটা কিন্তু কি হয় না, সেটা কোনাকুনি ভাবেই হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কর্ণা বরাবর। এইখানে আমাদের ছায়া প্রকাশনী বইতে খুব ভালো অঙ্কগুলো
তার থিওরিও বলতে পারো, সেগুলো উদাহরণই করে দেওয়া রয়েছে। তোমরা এক একটা ভালো করে এই থিওরির সাহায্য নিয়ে এক একটা ভালো করে দেখবে, বুঝে বুঝে খাতায় প্র্যাকটিস করবে। তোমাদের এই প্রথম উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। এইদিকেও 2 এর উদাহরণ, 3 এর উদাহরণটাও খুবই ইম্পর্টেন্ট উদাহরণ। এইবার আমরা একটা নিউ টপিক পড়বো, আর খুব ইন্টারেস্টিং টপিক, কারণ হচ্ছে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে এখান থেকে, এন্ট্রান্সেও আসে, এইচএসও আসে, আর আমাদের পরের ক্লাসগুলোতেও লাগবে। স্কেলার ও ভেক্টর গুণফল, আমাদের ফিজিক্সের অনেকটা অংশ এর উপরেই দাঁড়িয়ে রয়েছে। এর ব্যাপারে একটু আইডিয়াটা ডেভেলপ করি। আমরা এই ভিডিওতে স্কেলার গুণফলটা পড়বো। একটা স্কেলারে শুধুমাত্র মান থাকে আর অভিমুখ থাকে না, এটা আমরা সবাই জানি। একটা স্কেলারকে যখন আরেকটা ভেক্টরের সাথে গুণ করব, স্কেলার তো স্কেলারই থাকছে, কিন্তু তার সাথে যেহেতু আমি ভেক্টরটা গুণ করে দিয়েছি, তাহলে গুণফলটা এবারে কি হয়ে গেল না একটা ভেক্টর হয়ে গেল। আমি উদাহরণ দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের বইতে খুব ভালো উদাহরণগুলো রয়েছে। যখন একটি ভেক্টরের মানকে স্কেলারের মান দিয়ে গুণ করা হলো, তখন স্কেলারের মান ধনাত্মক ধরো, ভেক্টরের দিক কি হবে না, যেহেতু ধনাত্মক অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি সংখ্যাটা ঋণাত্মক হয়ে যায় তখন কি হবে না, যেহেতু সংখ্যাটা ঋণাত্মক আমরা বলে দিচ্ছি, তখন কিন্তু ভেক্টরটা বিপরীতমুখী হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন পূর্ব দিকে 10 ইন্টু 5 দিয়ে গুণ করলাম, 5 তো স্কেলার, তাহলে কত হলো 10 5 50, কিন্তু পূর্ব দিকে বলা ছিল, তাহলে পূর্ব দিকে 50, কিন্তু পূর্ব দিকে 10 ইন্টু -5, তাহলে কত বেরোলো -50 পূর্ব দিকে। -50 পূর্ব দিকে মানে কি, -50 পূর্ব দিকের উল্টো দিকে, তাই তো মাইনাস চিহ্ন আছে, তাহলে পূর্ব মা বলে কি বলবো, পশ্চিম। তাহলে দেখো মাইনাস দিয়ে যখন গুণ করা হলো সংখ্যাটা, তখন কিন্তু অভিমুখ পরিবর্তন হয়ে গেছে, তো ওটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় উদাহরণে চলে আসি। একটা স্কেলার রাশির সঙ্গে একটা ভেক্টর রাশিকে গুণ করলাম, তখন গুণফলটা কি হলো না অন্য একটি ভেক্টর রাশি হয়ে গেল। একটা উদাহরণ দিই, ভর গুণিতক বেগ, ভর হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, গুণফলের ফলটা পাওয়া গেছে ভরবেগ, কিন্তু ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, তোমরা 9 থেকে পড়ছো। সময় ইন্টু বেগ, সময় স্কেলার, বেগ ভেক্টর রাশি, কি পাওয়া গেল সরণ, সরণ কিন্তু ভেক্টর রাশি। তার মানে এখান থেকে ক্লিয়ার হলো যে স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশি গুণ করলে আমরা গুণফল একটা ভেক্টর রাশি পেয়ে থাকি, আর নতুন যে ভেক্টরটা বেরোবে তার অভিমুখ কিন্তু আগের যে ভেক্টর রাশি যেটা গুণ করে তাকে পাওয়া গেছে তার মতোই হবে, মানে একই অভিমুখে হবে। এরপর হচ্ছে যদি ভেক্টরকে একটা একক ভেক্টর দিয়ে আমরা নিলাম, তাহলে নতুন যে ভেক্টরের মান হবে সেটা কি হবে না স্কেলার ভেক্টরে যা মান তাই হবে, এখানে একক ভেক্টরের মান তো একই থাকছে। আর যদি ধরো আমরা এখানে যেরকম n ধরেছি, আমরা n ক্যাপও লিখতে পারি, n ভেক্টর না লিখে n ক্যাপও লিখতে পারি, তার সাথে 5 গুণ করা হয়েছে, তাহলে n এর অভিমুখ যেদিকে হবে সেই বরাবরই 5 হবে। তার মানে কি, যদি যেহেতু পূর্বমুখী বলে দিয়েছে তাই আমরা 5 দিয়ে গুণ করছি। যদি ত্রুটি হতো যে 5 মিটার পার সেকেন্ড ইন্টু n ভেক্টর, তখনও কিন্তু উত্তর বেরোতো সেই পূর্ব দিকে, কেন পূর্ব দিকে বলা আছে। যদি পশ্চিম বলা তাহলে পশ্চিম। তার মানে দেখো ভেক্টরটা শুধু এখানে কি করছে, অভিমুখের কাজটা করছে। এবার আমাদের আজকের আলোচনা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভেক্টরের গুণফল দ্বারা আমরা কি জানলাম না 2 রকমের হয়, একটা হচ্ছে স্কেলার গুণফল আর একটা হচ্ছে ভেক্টর গুণফল। তো আমি আগেই বলেছি এই ভিডিওতে আমরা স্কেলার গুণফল যাকে ডট গুণফলও বলা হয় সেটা আলোচনা করা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা 9 থেকে নেওয়া, কার্য সমান বল ইন্টু সরণ, এই ইন্টু জায়গায় ডট লেখা আছে, বল ও ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি গুণ করে পাওয়া গেছে একটা স্কেলার রাশি। তার মানে এরকমও গুণ রয়েছে ভেক্টরদের মধ্যে হয় যে ভেক্টর ভেক্টর গুণ করে স্কেলার পাওয়া যায়, আর যে ক্ষেত্রে ভেক্টর ভেক্টর গুণ করে ভেক্টর পাওয়া যাবে, মানে এই উদাহরণে সেটা নেই, তখন হবে ভেক্টর গুণফল, যেটা পরের ভিডিওতে আমরা পড়ব। কিভাবে প্রকাশ করা হয় না, যদি a একটা ভেক্টর ধরি আর b আরেকটা ভেক্টর ধরি, তাহলে a ডট b বললাম, তাহলে a ডট b, তাহলে উত্তর পাওয়া যাবে a b cos থিটা। এই থিটাটা কি, থিটা হচ্ছে a আর b এর মধ্যবর্তী কোণ। তাহলে মনে রাখবে দুটো ভেক্টরে স্কেলার গুণফল কিভাবে প্রকাশ করা হয়, a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে a ও b এর মধ্যবর্তী কোণ। স্কেলার গুণফলের ধর্ম সম্বন্ধে আমরা এখন জানব। প্রথম ধর্ম,
সমজাতীয় মানে একই ভেক্টর যদি দুবার নিয়ে তার স্কেলার গুণ করি, যেমন ধরো এ এর সাথে এ করবো, সি এর সাথে সি করবো, বি এর সাথে বি করবো, তখন নর্মালি যেরকম 2 এর সাথে 2 গুণ করলে যেরকম 4 পাওয়া যায়, মানে 2 স্কোয়ার পাওয়া যায়, ওই রকমই এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার পাওয়া যাবে। কিভাবে প্রমাণ করব? না দুটো একই ভেক্টর, তার মানে ওদের মধ্যবর্তী কোণ কত হবে? 0। তাহলে সূত্র কি শিখেছিলাম? এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ বি এ কস থিটা মানে কস 0 এই ক্ষেত্রে। তাহলে বসাও এ ইন্টু এ স্কোয়ার কস 0 মিনস 1, তাহলে এ স্কোয়ার। তাহলে এ সমান কত হবে? রুট ওভার এ ডট এ। এই ভেক্টর মান নির্ণয়ের জন্য, মানে এইরকম এই যে এক্সপ্রেশনটা বের করা হচ্ছে, মান নির্ণয়ের জন্য খুবই কাজে লাগে। নেক্সট হচ্ছে ক্লাস 7-এ আমরা বিনিময় নিয়ম শিখেছিলাম বীজগণিত করার সময়, যে এক্স এর সাথে ওয়াই যোগ করছি কিংবা গুণ করছি, আর ওয়াই এর সাথে এক্স কে যোগ করছি কিংবা গুণ করছি, উত্তর কিন্তু একই থাকে। একইভাবে এ এর সাথে বি কে আমি ডট করলাম, মানে ডট গুণফল করলাম কিংবা স্কেলার গুণফল করলাম, আবার বি এর সাথে এ কেও করলাম, উত্তর কোনো পরিবর্তন হবে না। কিরকম দেখে নেওয়া যাক। এ এর সাথে বি করলে তো এ বি কস থিটা হবে, বি এর সাথে এ করলে কি বি এ কস থিটা হবে, কিন্তু যদি ধরো এইটা প্লাস থিটা হয় তাহলে এইটা কি হবে? মাইনাস থিটা হবে। তাহলে পরের বার আমি কি লিখবো? মাইনাস থিটা, কেন বি আর এর মধ্যে বলা হচ্ছে। কিন্তু কস অফ মাইনাস থিটা তোমরা দশম শ্রেণীতে পড়েছো, তো কস অফ মাইনাস থিটা মানে কত? কস থিটা। তাই দেখো কস থিটা। তাহলে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, তার মানে ভেক্টরের স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। নেক্সট আমরা ভালো করে যেটা পড়বো, যে স্কেলার গুণফলে দুটো ভেক্টর নেওয়া হলো এ বি, তাদের স্কেলার গুণফল নেওয়া হয় আর 0 পাওয়া গেল। তাহলে মনে রাখবে পরস্পর লম্ব দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কিংবা স্কেলার গুণফল সর্বদা 0 হয়। কেন হয়? না এ ডট বি, তাহলে কত? এ বি কস থিটা। যদি 0 হয়, এ বি তো নির্দিষ্ট মান রয়েছে ভেক্টরে, তাহলে সে তারা 0 নয়, তাহলে কস থিটা 0 হবে। কস থিটা 0 মানে থিটা কত? 90। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে তার পরস্পরের কি? লম্ব। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার শর্তটা, পারপেন্ডিকুলার চিহ্ন। নেক্সট যেটা খুব কাজে লাগে ডট গুণফল, দুটো ভেক্টর তোমাকে দেওয়া থাকবে, বলা হলো এই দুটো ভেক্টরের মধ্যে কত কোণ সেটা তুমি বের করে দেখো। একদম সহজ নিয়ম, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসছে। এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, কোণ মানে থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি। এখানে দেখো ভেক্টর চিহ্ন, এখানে ভেক্টর নেই, তার মানে কি? এটা হচ্ছে মড, এটা হচ্ছে তার মান, আর এটা মান অভিমুখ দুটো একসাথে প্রকাশ করেছে। তাহলে থিটা কত হবে? কস ইনভার্স এ ডট বি বাই এ বি। দশম শ্রেণীতে অবশ্য ইনভার্স ফাংশন তোমরা করো, তো 11 অঙ্ক সিলেবাসে খুব একটা নেই, কিন্তু তোমাদের প্রয়োগটা শিখতে হবে। নেক্সট হচ্ছে সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল নির্ণয় করা কিভাবে হয়। ধরো আমি তোমাদের শিখিয়েছিলাম যে একক ভেক্টরগুলো এক্স অক্ষ বরাবর তাকে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে সাপোজ তোমাকে বলা হলো আই ডট আই বের করে দেখাও, তাহলে আই আর আই একই ভেক্টর। তাহলে আমি কি বলেছিলাম? একই ভেক্টর যদি থাকে তারা স্কোয়ার হয়ে যায়, আর আই এর মান কত? 1। তাহলে 1 ইন্টু 1, দেখো একই ভেক্টর, তাহলে কোণ কত হবে? 0। তাহলে 1 ইন্টু 1 cos 0, দেখো উত্তর 1 হচ্ছে। যদি বিষমজাতীয় হয় আই জে, তুমি ভালো করে জানো সমকোণী, তাহলে আই জের মধ্যে কোণ কত? 90, তাহলে cos 90 তো 0, তার মানে উত্তর 0 পাওয়া যাবে। তার মানে এখান থেকে তুমি ইন শর্ট মনে রাখতে পারো, সমজাতীয় হলে উত্তর 1 হবে, অঙ্ক করতে খুব কাজে লাগবে। আর বিষমজাতীয় যাই থাকুক, জে ডট আই, কে ডট আই কিংবা কে ডট জে যাই হবে, সেগুলো সবসময় 0 হবে। নেক্সট হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের স্কেলার গুণফল কিভাবে নির্ণয় করা হয়। না প্রথমে তোমাকে দুটো ভেক্টর ধরে নিতে হবে, সাপোজ এ। এবার তোমরা ভাববে হয়তো এরকম স্যার কেন লেখা হয়েছে, না এটা তার মতেই লেখা হয়েছে। অবস্থান ভেক্টর বোঝানোর সময় যেরকম বলেছিলাম, আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এ যখন করছি তখন কত হবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর বি এর সময় কি লিখবো? বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, মানে এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ। আর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কেন রয়েছে? না শুধু বি এক্স লিখলে তো স্কেলার হয়ে যাবে, এটা তো ভেক্টর রাশি, ওটাকে অভিমুখ দেওয়ার জন্য আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লেখা রয়েছে। এবার আমরা গুণ করি, ডট করি, এ ডট বি। এ এক্স পুরোটা তুলে দিলাম এখানে, আবার ডট লিখে বিটাকেও তুলে দিলাম। এবার দেখো গুণ করব, তো এই সূত্রটা যেগুলো আমরা এক্ষুনি প্রয়োগ করে করে শিখলাম, সেটা প্রয়োগ করার সময় এসছে। দেখো আই ডট আই 1, তাই দেখবে উত্তরে দেখো আছে। কিন্তু যখন আমি এ এক্স এর সাথে বিওয়াই কে গুণ করবো তখন কত হচ্ছে? আই ডট জে থাকবে না, দেখো নেই।
আবার ওই আই এর সাথে যখন কে করব নেই, তাহলে দেখো একটা যখন পরের তিনটের সাথে গুণ হচ্ছে দুটো পাওয়া যাচ্ছে না বিষমজাতীয় হওয়ার জন্য, মানে এরকম হওয়ার জন্য, কিন্তু একটা পাওয়া যাচ্ছে। একইভাবে যখন আমি বি এর সাথে জন্য করব, ধরো এ ওয়াই জে আই 0, জে জে 1 পাওয়া যাবে, জে কে 0, দেখো একটাই পাওয়া গেছে। জেড এর সময়ও তাই হবে, এ জেড আই, তাহলে নাকি কে আই 0, কে জে 0, কে কে পাওয়া গেল, দেখো পাওয়া গেল। লক্ষ্য করে দেখো ডট প্রোডাক্টে একই জাতীয় যারা এক্স এক্স ওয়াই ওয়াই তারাই টেকে, বাকিগুলো কিন্তু টেকে না। এই যে শিখলে তোমরা মোট 6টা কি কি করা যায় ডট প্রোডাক্ট নিয়ে, তার প্রয়োগগুলো নিচে রয়েছে। এই অঙ্কগুলো যেগুলো বইতে করে দেওয়া আছে এগুলো ভালো করে বুঝবে, তারপরেই অনুশীলনীতে হাত দেবে। ওকে, পরের ভিডিওতে আমরা ভেক্টরের ক্রস গুণফল শিখব।